ইউএসের সাথে বাংলাদেশ প্রথম ম্যাচ যা খেললো, তারপর বাংলাদেশের থেকে টি-20 বিশ্বকাপে একটুও কি আশা করা যায়? একটুও না। প্রথম ম্যাচের এত বাজেভাবে ভরা ডুবিয়ে কিন্তু বলে দেয় বাংলাদেশের টি-20তে বাংলাদেশের অবস্থান কোথায়। আমি অনেক আগ থেকেই বলছি বাংলাদেশের স্ট্রাইক রেট নিয়ে সমস্যা হচ্ছে। বাংলাদেশের প্লেয়াররা ধরেন উট করে নেমে বল খান, উইকেট আউট হয়ে যান। কোনো ধরনের স্ট্রাইক রেট নিয়ে কোনো চিন্তা নেই যে আমার এত রানের একটা টার্গেট দিতে হবে, আমাকে এত রান করতে হবে, ওরকম কোনো চিন্তা নেই বাংলাদেশের প্লেয়ারদের। সেইটারই একটা প্রতিফলন দেখতে পেলাম। মিনিমাম 40 রান কম হয়েছিল আমার মতে এই ম্যাচে, যেখানে প্রথমেই লিটন দাস 15 বলে 14 রানের একটা ইনিংস, তারপর নাজমুল হোসেন শান্ত 11 বলে 3 রানের, এবং এরপর সাকিব আল হাসান 12 বলে 6 রানের। ব্লেম দিতেই হবে কেননা এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে ব্যাটিংয়েই। কেন বলছি? এই তিনজন প্লেয়ার যদি মিনিমাম যে 14, 3 এবং 6 করেছেন 15 বলে, 11 বলে এবং 12 বলে, ওনারা যদি মিনিমাম 20 রান করে করতেন, তাহলে দেখেন এখানে কত রান বাড়ে, প্রায় 37 রানের মতো বেড়ে যায় কিন্তু এখানেই। তো আমরা মূলত সেখানেই পিছিয়ে আছি। অপরদিকে এই টার্গেট পেয়ে বাংলাদেশ বোলাররা কী করবে? বোলাররা রেগুলারই করে যাচ্ছে। মুস্তাফিজ 2টা উইকেট নিয়েছে, লাস্ট ওভারে একটু মাইর খেয়েছে। সাকিব ভালো বোলিং করেছে, শরীফুল উইকেট পেয়েছে, আর কী করবে? রিশাদ একটা উইকেট পেয়েছে, আর কী করবে? বোলারদের তো সব দিন তো সময় তো ভালো যাবে না, সব দিন তো সবাই তো ভালো বোলিং করতেও পারবে না, উইকেটও পাবে না। কিন্তু এই যে বাংলাদেশের যে ব্যাটিংয়ের দুর্দশা, বিশেষ করে লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তর, এই দুর্দশা যদি কাটাই না উঠতে পারে ভাই বাংলাদেশ টি-20 একদম অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এত বাজে পারফরমেন্স। আমি সেদিন ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে বাংলাদেশের যে রেগুলার পারফর্মার, টি-20তে রেগুলার পারফর্মার মাত্র 2জনই, সেটা হলো তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আমি ম্যাচের মাঝখানেই আমি পোস্টটা দিছিলাম। তো সেখানে আরও আমি বলেছিলাম যে যদি বাংলাদেশ যদি খুব ভালো যদি করে তাহলে 2 ম্যাচ জিতবে। 1 ম্যাচ জিতলেও আমি অবাক হব না। এক কথায় বাংলাদেশের এই লাস্ট যে 2 সিরিজ জিম্বাবুয়ের সাথে এবং ইউএসের সাথে, জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেছে 4-1, তাও জিম্বাবুয়ের সাথে যে এরকম খেলছে বাংলাদেশ এবং ইউএসের সাথে প্রথম ম্যাচটাই হারা, সব কিছু মিলিয়ে ভাই বাংলাদেশের থেকে এই বিশ্বকাপে অন্তত আশাটা আসলেও আসছে না, এরকম একটা অবস্থা। কালকে আছে বাংলাদেশের এবার ম্যাচে অনেক চেঞ্জ করতে হবে। ক্যাপ্টেন্সি করতে হবে ভালোভাবে নাজমুল হোসেন শান্তকে। এরকম মুখস্থ ক্যাপ্টেন্সিতে আর কতদিন চলবে? এই লাস্ট ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে না দিয়ে যদি সাকিব আল হাসান অথবা রিশাদ হোসেনকে দেওয়া হতো, আশা করি ভালো যে হতো সেটাই তো বলা যায় না, কিন্তু আশা করি একটু হলেও ভালো হতো। এরকম প্রথমেই গিয়ে হারিয়ে ফেলার মতো অবস্থা হতো না। আগামীকালকের ম্যাচে অবশ্যই ওপেনিং পেয়ারে একটা চেঞ্জ আসার কথা। সেখানে হয়তো তানজিদ হাসান তামিম ইনক্লুড হবেন, লিটন কুমার দাস বসবেন, এবং নিচের দিকে গিয়ে একটা চেঞ্জ আসার কথা। সেখানে হয়তো একজন পেসার অথবা একজন স্পিনার আসতে পারেন। তো লেটস সি কি হয়। কথা বাংলাদেশের যে বর্তমান কন্ডিশন, এভাবে এই সিরিজটা একদম টি-20 বিশ্বকাপের দলটা যেরকম খেলবে, একাদশটা যেরকম খেলবে, সেইটা খেলার কথা ছিল। কিন্তু এখন যা হয়ে গেছে, এখন পর্যন্ত ফর্মে নেই, ফর্মে না থাকা প্লেয়ারদের নিয়ে আমরা চলতেছি। ক্যাপ্টেন বলতেছেন যে এই প্লেয়ারকে ছাড়া হবে না, এনতেন আরও কত কিছু। লেটস সি, দেখা যাক বাংলাদেশ পরবর্তী ম্যাচে কি করতে পারে, পরবর্তী ম্যাচে জিততে পারে কিনা না বাংলাদেশ। অবশ্যই তো চাইবো জিতুক বাংলাদেশ এবং ভালোভাবে জিতুক। বিশ্বকাপের প্রস্তুতিটা অন্তত ভালো হোক। বিশ্বকাপে দেখা যাক কী করে বাংলাদেশ। এবং পরিশেষে একটা কথা, বাংলাদেশের কালকে যে ডেথ ওভারে আমি একটা কথা ভুলে গেছিলাম। কালকের যে ডেথ ওভারে বাংলাদেশের যে বোলিংটা, সেই বোলিং ভাই, এরকম ডেথ ওভারে বোলিং করলে অন্য ভালো দল যেগুলো আছে, বিশেষ করে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এদের বোলাররাও ভালো খেলে, ভালো মারতে পারে। শেষের দিকের ব্যাটসম্যানরাও অনেক ভালো।
তো ওনারা একদম খেলা খতম করে দিবে, একদম খতম করে দিবে। পরে লাস্ট একটাই কথা, বাংলাদেশের ডেথ ওভারের যে এই যে কন্ডিশন, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির পরেও কি সাইফুদ্দিনকে একবারও বিবেচনা করা যেত না? ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পিচ।